গল্পের শুরুতেই আমরা লারিসাকে দেখতে পাই। লারিসা নিয়মিত প্লেনে যাতায়াত করত, কিন্তু সে কখনোই সিট বেল্ট বাঁধত না। অদ্ভুতভাবে তার এই খারাপ অভ্যাসটাই একভাবে তার প্রাণ বাঁচিয়ে দেয়। ঘটনাটি ঘটে যখন লারিসা তার বয়ফ্রেন্ড বলদিয়ার কাঁধে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখনই হঠাৎ একটি যুদ্ধবিমান প্রচণ্ড গতিতে পাশ দিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে যাত্রীবাহী প্লেনটির সাথে ধাক্কা খায়। বিস্ফোরণে প্লেনটির গায়ে বিশাল এক গর্ত তৈরি হয়। এত উঁচুতে বাতাসের চাপ এতই তীব্র ছিল যে তা এয়ার হোস্টেস এবং অনেক যাত্রীকে এক ঝটকায় বাইরে টেনে বের করে নেয়। সিট বেল্ট না বাঁধার কারণে লারিসাও হাওয়ায় ভেসে প্লেনের এদিক সেদিক ধাক্কা খেতে থাকে। বাতাস যখন তাকে কেবিনের বাইরে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভলদিয়া তাকে ধরে ফেলে, কিন্তু বাতাসের সেই প্রচণ্ড টান সে ধরে রাখতে পারে না এবং তার হাত ফসকে যায়। ভাগ্যক্রমে লারিসার সাথে সাথেই পাশের একটি সিট আঁকড়ে ধরে এবং বাইরে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। কিন্তু ভলদিয়ার ভাগ্য এতটা সুপ্রসন্ন ছিল না। বাতাসের তোড়ে প্লেনটি দুটুকরো হয়ে যায় এবং বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। এরপর লারিসা প্লেনের ভাঙা অংশের সাথে দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে তার সিট বেল্টের কথা মনে পড়ে এবং সে জলদি করে সেটা বেঁধে নেয়। এখন সবকিছুই ছিল ভাগ্যের হাতে। তার শুধু এটুকুই আশা ছিল যে এই বেল্টটাই হয়তো তার প্রাণ বাঁচাবে। শীঘ্রই প্লেনটি মাটি থেকে মাত্র কয়েক মিটার দূরে চলে আসে। ভালো দিক এটাই ছিল যে নিচে পড়ার গতি কিছুটা কমে গিয়েছিল। কয়েক সেকেন্ড পরেই সেটা সরাসরি মাটিতে আছড়ে পড়ে। কারো কোনো আশা ছিল না, কিন্তু লারিসা অলৌকিকভাবে বেঁচে যায়। যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে এক গভীর জঙ্গলের মধ্যে পড়ে আছে। কোনোভাবে সে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু প্লেনের একটি ভাঙা টুকরো তার পা এফোর ওফোর করে ঠুকে গিয়েছিল। ভাগ্য ভালো যে সেটা কোনো বড় শিরায় আঘাত করেনি। সে সেটা বের করার কথা ভাবে, কিন্তু ওটা খুব বাজেভাবে আটকে ছিল। একটু নড়াচড়া করলেই লারিসা প্রায় যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু সে জানত তাকে এটা বের করতেই হবে। আরও একবার সে সাহস সঞ্চার করে এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে টান দেয়। টুকরোটা ধীরে ধীরে তার পা থেকে বেরিয়ে আসতে থাকে। অবশেষে বুক ফাটা চিৎকারের সাথে সেটা বেরিয়ে আসে। লারিসা সেখানেই বসে বেশ কিছুক্ষণ জিরিয়ে নেয়। তখন গিয়ে সে সেই প্রচণ্ড যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি পায়। এরপর সে দ্রুত তার স্কার্টের কিছুটা অংশ ছিঁড়ে নেয় এবং ক্ষতের ওপর শক্ত করে বেঁধে দেয়। তারপর সে অনেক কষ্টে উঠে দাঁড়ালো এবং জোরে জোরে লুডিয়ার নাম ধরে ডাকতে লাগলো। সে দেখল যে পেছনের সিটে আরেকজন যাত্রী লাশ পড়ে আছে। সে খুশিতে মানুষ দেখার আশায় তার দিকে দৌড়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই বিভৎসভাবে মৃত লোকটিকে দেখে সে প্রায় জ্ঞান হারানোর অবস্থায় চলে গেল। সে অসহায় হয়ে মাটিতে বসে পড়ল এবং ধীরে ধীরে অচেতন হয়ে গেল। অনেকক্ষণ পর একটি মশার কামড়ে তার চোখ খুলে। তারপর সে একটি হেলিকপ্টারের জোরালো শব্দ শুনতে পেল। সেটি ছিল সরকারের পক্ষ থেকে আসা উদ্ধারকারী দল। লারিসা দ্রুত হাতে পড়ে থাকা মৃত লোকটির গলা থেকে মাফলার খুলে নিল এবং শব্দের দিকে দৌড়াতে লাগল। ক্ষতের প্রচণ্ড যন্ত্রণার কথাও সে পরোয়া করল না। হেলিকপ্টার দেখে সে তৎক্ষণাৎ হাতের মাফলার নাড়াতে শুরু করল এবং চিৎকার করল, কিন্তু হেলিকপ্টারটি তার ওপর দিয়ে চলে গেল। ভাগ্য ভালো যে তাতে বসে থাকা একজন পাইলটের নজর এসে পড়েছিল, কিন্তু পাশে বসা অফিসারের ধারণা ছিল যে 5000 মিটার উচ্চতা থেকে পড়ার পর কারো বেঁচে থাকা অসম্ভব। সে বলল যে ওটি হয়তো পাশের কোনো ক্যাম্পের রাঁধুনি হবে যে হেলিকপ্টার দেখে হাত নাড়াচ্ছে। লারিসা তার চোখের সামনে বেঁচে থাকার একমাত্র সুযোগটি দূরে চলে যেতে দেখল, কিন্তু তার কিছুই করার ছিল না। এদিকে অন্যদিকে মাটিতে কাজ করা লোকেরাও বড় আকারে তল্লাশি চালাচ্ছিল, কিন্তু সব জায়গায় তারা শুধু লাশই পাচ্ছিল, জীবিত কাউকে পাওয়া যায়নি। তখনই সেই হেলিকপ্টারটি অফিসারকে নামিয়ে দিয়ে আবার ফিরে এসে খোঁজাখুঁজি করার সিদ্ধান্ত নেয়। পাইলটের মনে হচ্ছিল যে সেই লোকটি হাত নাড়াচ্ছিল না, বরং সাহায্য চাইছিল। তাদেরও নিজস্ব পরিবার আছে, তাই তারা ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট বুঝতে পারছিল। যতক্ষণ সামান্যতম আশা আছে ততক্ষণ হার মানা উচিত নয়। এদিকে লারিসার মা রায়েসা দুর্ঘটনার খবর পাওয়ার মাত্রই কাঁদতে কাঁদতে বিমানবন্দরে পৌঁছে যান, কিন্তু সেখানে পৌঁছে তার খুব অদ্ভুত লাগলো। কর্মীরা বলল এটি একটি সড়ক দুর্ঘটনা ছিল, অথচ রায়েসা খুব ভালো জানতেন যে তার মেয়ে বিমানে ভ্রমণ করছিল। তার মনে হলো এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। কেন কর্মীরা তার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলছে? দুর্ঘটনার পেছনে এমন কি রহস্য আছে যা তারা দুনিয়ার কাছে লুকাচ্ছে? এদিকে জঙ্গলে লারিসা হার ছাড়ল না। তার মন বারবার বলছিল যে তার প্লেনের সামনের অংশটি খোঁজা উচিত, যাতে সে জানতে পারে যে লুডিয়া বেঁচে আছে কিনা। ব্যথা এবং ক্লান্তি সত্ত্বেও সে ধীরে ধীরে সেই দিকেই এগোতে থাকলো, কিন্তু তখনই একটি ভয়ানক ছায়া তার নজরে এলো। একটি চিতাবাঘ। লারিসার পায়ের নিচে শুকনো পাতা মরমর করে উঠল এবং চিতাবাঘটি তৎক্ষণাৎ তার দিকে ঘুরে তাকালো। মনে হচ্ছিল সেটি রক্তের গন্ধ অনুসরণ করতে করতে এখানে এসেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেটি অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। লারিসা ধীরে ধীরে পেছাতে লাগলো। বুক এত জোরে ধরফড় করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে, কিন্তু তখনই ভুলবশত তার পা একটি শুকনো ডালের উপর পড়ে এবং মরমর শব্দে জঙ্গল কেঁপে ওঠে। চিতাবাঘটিকে নিজের দিকে টেনে আনার জন্য এই শব্দটুকুই যথেষ্ট ছিল। এখন তার কাছে লাশের চেয়ে একজন জীবিত মেয়ের প্রতি আকর্ষণ বেশি ছিল। ভয়ে লারিসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে চোখের পলক পর্যন্ত ফেলতে পারছিল না। তার মনে হলো আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে চিতাবাঘের শিকারে পরিণত হবে, কিন্তু তখনই উপর থেকে সেই হেলিকপ্টারটি আবার ফিরে এলো। এর ইঞ্জিনের প্রচণ্ড শব্দ জঙ্গলে এমনভাবে প্রতিধ্বনিত হলো যে চিতাবাঘটি এক মুহূর্তে ভয় পেয়ে পালিয়ে গেল। আরেকবার লারিসা মৃত্যুর মুখ থেকে ফিরে এলো, কিন্তু তার দুর্ভাগ্য এটাই ছিল যে হেলিকপ্টারটি তাকে না দেখেই এগিয়ে চলে গেল। সে বুঝতেই পারছিল না যে এটা ভাগ্যের কেমন খেলা।
প্রতিবার আশা সামনে আসে আর প্রতিবারই তা তার থেকে দূরে সরে যায়। সে এইমাত্র ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর মুহূর্তটি পুরোপুরি কাটিয়েও উঠতে পারেনি যে তার আহত পায়ে আবারও তীব্র ব্যথা শুরু হলো। লারিসা ক্লান্ত হয়ে পড়েছিল, পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল এবং ভয়ে মস্তিষ্ক অসাড় হয়ে পড়েছিল। সে তার পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটি বের করল। ভেবেছিল হয়তো এক টান দিলে তার এলোমেলো হয়ে যাওয়া হুঁশ কিছুটা ফিরবে, কিন্তু বিমান দুর্ঘটনায় প্যাকেটটি পুরোপুরি ভিজে গিয়েছিল এবং সিগারেটগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এটা দেখে সে রাগে ফেটে পড়ল। তার মনে হলো আজ যেন সিগারেট খাওয়াটাও কোনো ধনী ব্যক্তির বিলাসিতার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। যখন সে বুঝতে পারছিল না এরপর কি করবে, ঠিক তখনই তার নজর অজান্তেই তার হাতে ধরা শুকনো ডালটির ওপর পড়ল। প্রথমে সে কিছু বুঝতে পারল না, কিন্তু কয়েক সেকেন্ড পর সে ডালটির দিকে তাকিয়ে রইল, যেন মস্তিষ্কে কোনো পুরনো স্মৃতি জেগে উঠল। লারিসার মনে পড়ে গেল যে বিমানটি পূর্ব দিকে উঠছিল এবং দুর্ঘটনার সময় ভোলোদিয়া বিমানের সামনের অংশে ছিল। যদি তাকে ভোলোদিয়াকে খুঁজে বের করতে হয় তবে দিক নির্ণয় করা সবচেয়ে জরুরি। সে আশেপাশে নজর বোলালো এবং কাছে পড়ে থাকা একটি ছোট্ট টেডি বিয়ার দেখতে পেল, যা সম্ভবত কোনো বাচ্চার ছিল। সেটি তুলতেই তার ভেতর থেকে একটি সরু রূপালী সুই খসে পড়ল। সে মৃদু হাসল, যেন প্রকৃতি নিজেই তাকে কোনো সংকেত দিচ্ছে। সে নদীর কাছে গিয়ে একটি পাতার উপর সেই সুইটি রাখল এবং জলের ধীর গতির নড়াচড়া দেখে দিক চিনে নিল। এখন সে জানত তাকে কোন দিকে যেতে হবে। তারপর সে নদী থেকে কিছুটা পরিষ্কার জল ভরে নিল, যাতে পিপাসা পেলে কাজে লাগে। হাঁটার সুবিধার জন্য সে কাছে পড়ে থাকা এক মৃত ব্যক্তির কাপড় খুলে নিজে পরে নিল, কারণ তার নিজের পোশাক ছিঁড়ে গিয়েছিল এবং জঙ্গলে হাঁটা কঠিন হয়ে পড়ছিল। এমনকি তার হাই হিল স্যান্ডেলও সে চাকু দিয়ে চটির মতো বানিয়ে নিল, কারণ এমন এলাকায় হিল পরে হাঁটা মানে নিজেকে আঘাত করা। তার পা রক্তাক্ত ছিল, কিন্তু সে থামতে চায়নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লান্ত শরীর নিয়ে আশার ওপর ভর করে সে এগিয়ে চলল। জঙ্গলে দূর দূরান্ত থেকে ভেসে আসা পাখির ডাক, বাতাসের শীষ এবং গাছের ডালপালার নড়াচড়া তাকে ক্রমাগত ভয় দেখাচ্ছিল। প্রতিটি শব্দ তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এখানে সামান্য ভুল তার প্রাণ কেড়ে নিতে পারে। একটু এগিয়ে যাওয়ার পর সে এক জায়গায় অনেকগুলো ভাঙা গাছ দেখতে পেল, যেন কোনো ভারী জিনিস সেগুলোর উপর পড়েছে। এটা দেখে তার মনটা একটু হালকা হলো। তার মনে হলো হয়তো সে বিমানের বাকি অংশের দিকেই এগোচ্ছে, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে এক গভীর কর্দমাক্ত দলে আটকে যেতে লাগল। শুরুতে সে ভেবেছিল সহজেই বেরিয়ে আসবে, কিন্তু যতই হাত পা নাড়ল সে আরও দ্রুত নিচে ডেবে যেতে লাগল। আতঙ্কে তার হৃদস্পন্দন বেড়ে গেল। কাদা তার কোমর পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং প্রতি সেকেন্ডে পরিস্থিতি খারাপ হচ্ছিল। যখন তার মনে হলো হয়তো গল্পটা এখানেই শেষ, ঠিক তখনই তার নজর সামনে থাকা একটি ছোট্ট গাছের উপর পড়ল। গাছটি খুবই সরু ছিল, যেন বাতাসে দুলছে, কিন্তু সেই মুহূর্তে লারিসার কাছে ওটা কোনো জীবন রেখা থেকে কম মনে হলো না। সে সমস্ত সাহস সঞ্চয় করল, হাত বাড়িয়ে গাছটি ধরল এবং নিজের সর্বশক্তি দিয়ে টান দিল। মনে হলো হয় গাছটা উপড়ে যাবে, নয়তো সে বেঁচে যাবে। গাছটা শেকড় শুদ্ধ একটু নড়ে উঠল ঠিকই, কিন্তু পুরোপুরি ভেঙে পড়ল না। এরই মধ্যে লারিসা নিজেতে হ্যাচকা টেনে কাদা থেকে বের করে আনল। সে হাঁপাতে হাঁপাতে কাদামাখা শরীরে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু সে জীবিত ছিল, আর তখন এটাই ছিল সবচেয়ে বড় কথা। কিন্তু বিপদ যেন তার জীবনের লাইন দিয়ে দাঁড়িয়েছিল। একটা শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হচ্ছিল। সে কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা পাহাড়ে উঠছিল, কিন্তু হঠাৎ তার পায়ের নিচের মাটি সরে গেল। মাটি এতটাই পিছলি ছিল যে সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং গুড়িয়ে আবার নিচে পড়ে যায়। পড়ার সময় সে কয়েকটা পাথরে ধাক্কা খেলেও ভাগ্য ভালো যে বড় কোনো আঘাত লাগেনি। কিন্তু নিচে পড়ে গিয়ে সে যখন ওপরের দিকে তাকালো, তখন তার মনোবল ভেঙে যেতে লাগলো। তাকে ওই একই পথে আবারও উঠতে হবে। পায়ে গভীর ক্ষত থাকার জন্য প্রতিটি পদক্ষেপ তার কাছে শাস্তির মতো মনে হচ্ছিল। তবুও দাঁতে দাঁত চেপে সে ধীরে ধীরে নিজেকে ওপরের দিকে টেনে তুলতে লাগলো। যন্ত্রণায় তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে থামতে চায়নি। কোনো রকমে সে ওপরে পৌঁছালো বটে, কিন্তু মুহূর্তেই তার নিঃশ্বাস আটকে গেল। সেই চিতাবাঘটি তার সামনেই দাঁড়িয়েছিল, সেই একই চিতা যার কাছ থেকে সে একবার প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল। লারিসার মস্তিষ্ক অসাড় হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে ভাগ্য তার ওপর এত ক্রুদ্ধ কেন। সে ভাবল হয়তো নিঃশব্দে ধীরে ধীরে চিতার পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু চিতাটি তার সামান্য নড়াচড়াও ধরে ফেলল। এবার আর কোনো হেলিকপ্টারের আওয়াজ ছিল না, আশেপাশে ছিল না কোনো মানুষ, না কোনো অলৌকিক কিছু, শুধু সে এবং মৃত্যুর মতো ভয়ঙ্কর এক শিকারী। লারিসা এক মুহূর্তও ভাবল না। শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা দিয়েই সে দৌড় দিল। তার পিছনে চিতাটিও বিশাল সব লাফ দিয়ে ধেয়ে এলো। শুকনো পাতা উঠছিল, গাছপালা কাঁপছিল, আর লারিসার হৃদস্পন্দন যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইছিল। যখন সে প্রায় চিতার থাবার নাগালে চলেই এসেছিল, ঠিক তখনই হঠাৎ তার পা পিছলে গেল এবং সে সোজা এক গভীর গর্তে গিয়ে পড়ল। গর্তটি এতটাই গভীর ছিল যে পড়ার সময় সে জ্ঞান হারিয়ে ফেলেছিল।
কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে তার চোখ খুলল। মাথাটা ভারী হয়েছিল, সারা শরীরে তীব্র ব্যথা, তবুও সে কোনোভাবে উঠে চারপাশটা দেখল। গর্তের ওপরের দিকে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে সামান্য আলো আসছিল। সে ওপরের দিকে উকি দিল। ভাগ্যক্রমে চিতাটিকে কোথাও দেখা যাচ্ছিল না। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই যাবে, ঠিক তখনই আবার ঝোপের মধ্যে কিছু নড়াচড়া হলো। তার হৃৎস্পন্দন আবারও বেড়ে গেল এবং ঠিক সেই মুহূর্তে চিতার ছায়াটি আবারও ভেসে উঠল। ভয়ে তার রক্ত যেন হিম হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে এক বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। এমনকি নিঃশ্বাসও বন্ধ রাখতে হলো। ভালো ব্যাপার এটাই যে চিতার নজর গর্তের ভেতরে পড়েনি। যদি সে 1 সেকেন্ডের জন্য নড়াচড়া করত, তাহলে হয়তো গল্পটা ওখানেই শেষ হয়ে যেত। এরপর যখন লারিসা ধীরে ধীরে পথ দিয়ে এগোচ্ছিল, হঠাৎ তার নজর মাটিতে পড়ে থাকা একটি লাইটারের ওপর পড়ল। এতদিন ধরে মৃত্যু, যন্ত্রণা আর ভয়ের মাঝে আটকে থাকা মেয়েটি সেই ছোট্ট লাইটারটি দেখে প্রথমবারের মতো হাসল। তার মনে হলো, যাক, অন্তত এখন তাকে আর কাঁচা খাবার খেতে থাকতে হবে না। আর সবচেয়ে বড় কথা, সে এবার সিগারেট ধরাতে পারবে। সেই মুহূর্তে এই তুচ্ছ জিনিসটাও তার কাছে কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না। অল্প দূরেই সে একটি পুরনো খাবারের কৌটো খুঁজে পেল, যার মধ্যে কিছুটা খাবার অবশিষ্ট ছিল। সে ধীরে ধীরে খাবারটুকু খেল এবং অনুভব করল যে তার শরীরে কিছুটা শক্তি ফিরে আসছে। তার মনে হলো জীবন যেন তাকে আরেকটু এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। এরই মধ্যে অন্যদিকে অফিসারদের মিটিংয়ে এক বড় সত্য উদ্ঘাটিত হলো। আসল কারণ ছিল, সেনাবাহিনী যখনই কোনো আকাশপথের মিশন পরিচালনা করে, তখন তারা সাধারণ যাত্রীবাহক বিমানগুলোকে সেই তথ্য জানিয়ে দেয়, যাতে পথে কোনো সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি না হয়। কিন্তু এবার এই তথ্যটি দেওয়া হয়নি। পাইলট তার নির্দিষ্ট পথেই উড়ছিলেন এবং তার কোনো ধারণাই ছিল না যে সামনে একটি যাত্রীবাহক বিমান রয়েছে। এর ফলাফল হলো এক ভয়াবহ সংঘর্ষ। অফিসাররা জানতেন যে এই ঘটনা যদি পৃথিবীকে জানানো হয়, তাহলে সেনাবাহিনীর চরম বদনাম হবে। মানুষ প্রশ্ন তুলবে, দায়ীদের দিকে আঙুল তুলবে এবং সারা দেশে তোলপাড় শুরু হবে। তাই তারা আপাতত সত্যটাকে চাপা দেওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে লারিসা বহু বাধা বিপত্তি পার করার পর অবশেষে বিমানের সামনের অংশটির কাছাকাছি পৌঁছালো। তার মনে এত বেশি আশা ছিল যে তার ক্লান্ত শরীরও যেন নতুন করে শক্তি পাচ্ছিল। লারিসা নিশ্চিত ছিল যে ভ্লাদিয়া অবশ্যই বেঁচে আছে। সে নিজেকে বারবার বলছিল, সে এত সহজে হার মেনে নেওয়ার মতো মানুষ নয়। আমরা প্রতিটি কঠিন সময় একসাথে কাটিয়েছি, এটাও আমরা পার করে নেব। কিন্তু তার আগে আরও একটি বড় পরীক্ষা তার অপেক্ষায় ছিল, একটি খরস্রোতা নদী। যদি তাকে প্লেনের সামনের অংশটি খুঁজে পেতে হয়, তবে এই নদী তাকে পার হতেই হবে। সে জলের দিকে খুঁটিয়ে তাকালো। স্রোত ছিল প্রচণ্ড, তবুও সে সাহস হারালো না। কয়েক পা এগোতেই হঠাৎ তার পা পিছলে গেল এবং সে তীব্র স্রোতে ভেসে যেতে লাগলো। সে কয়েকবার জলের নিচে তলিয়ে গেল, আবার উপরে ভেসে উঠল। তার হাত পা মারাত্মকভাবে জখম হলো, কিন্তু সে হার মানল না। পাথরে ধাক্কা খেতে খেতে আর জলের সাথে লড়াই করতে করতে অবশেষে ভাগ্য তাকে সাহায্য করল। সে একটি বড় পাথরের আশ্রয় নিয়ে কোনো মতে তীরের কিনারায় পৌঁছে গেল। ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে সে তীরে শুয়ে পড়ল, কিন্তু তার চোখে তখনও ভ্লাদিয়াকে খুঁজে পাওয়ার স্বপ্ন। বিমানের সামনের অংশে ছড়িয়ে থাকা রক্ত বলে দিচ্ছিল দুর্ঘটনাটি কতটা ভয়াবহ ছিল। লারিসা ধ্বংসাস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিস খুঁজছিল। তখনই তার হাতে এলো একটি সিগন্যাল গান। তার মুখে সামান্য হাসি ফুটে উঠল। সময় নষ্ট না করে সে আকাশে একটি সংকেত ছড়ে দিল। কিন্তু দুর্ভাগ্য, সেই সময় আশেপাশে কোনো উদ্ধারকারী দল ছিল না, তাই কেউ সেই ইশারা দেখতে পেল না। লারিসা দ্বিতীয় গুলিটি চালানোর আগে নিজেকে থামিয়ে নিল। সে জানত অকারণে গুলি নষ্ট করা বিপজ্জনক হতে পারে। সে ঠিক করল উদ্ধারকারী দল চোখের নাগালে এলেই সেইটি ব্যবহার করবে। ঠিক তখনই আবহাওয়া পাল্টে গেল। হাড় কাঁপানো ঠান্ডা আর তীব্র বাতাসে লারিসার শরীর বরফের মতো জমে যেতে লাগলো। সে শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর চেষ্টা করল, কিন্তু জলে ভেজার কারণে লাইটারটি অকেজো হয়ে গিয়েছিল। লারিসা বুঝতে পারল কিছু না করলে সে হাইপোথার্মিয়ায় মারা যাবে। সে প্লেনের ধ্বংসাস্তূপ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ কুড়িয়ে নিয়ে মাথায় জড়িয়ে নিল, যাতে শরীরের সামান্য উষ্ণতাটুকু ধরে রাখা যায়। নিজেকে গুটিয়ে নিয়ে কাঁপতে কাঁপতে সে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে লারিসা আর ভ্লাদিয়ার বাবা মায়েরা দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কোনো সাধারণ মানুষকে, এমনকি পরিবারের সদস্যদেরও ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল না। লারিসার বাবার সাথে বড় সামরিক কর্মকর্তাদের পরিচয় থাকলেও ভেতরে ঢোকাটা ছিল একটি অসম্ভব চ্যালেঞ্জ। ঠিক এই সময় ভ্লাদিয়ার মা গালিনা, যিনি শোকে পাথর হয়ে গিয়েছিলেন, এক অবিশ্বাস্য সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার গাড়িটি স্টার্ট দিয়ে কোনো দ্বিধা না করে সরাসরি চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে ভেতরে ঢুকে গেলেন। সৈন্যরা তাকে ধরার জন্য পেছনে ধাওয়া করলেও গালিনার ড্রাইভিং আর জেদের কাছে তারা হার মানল। তিনি সোজা গিয়ে পৌঁছালেন হেডকোয়ার্টারের গেটে। ভাগ্যক্রমে সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাদের আগে থেকেই সুসম্পর্ক ছিল। অফিসাররা গালিনা এবং লারিসার বাবার দুঃখ বুঝতে পারলেন। যে অফিসার তাঁদের আটকাতে এসেছিলেন তিনি নিজেও একজন বাবা ছিলেন।
ছিলেন। তিনি গালিনার চোখে সন্তান হারানোর সেই চরম ভয় দেখতে পেয়েছিলেন। তাই তিনি তাদের ভেতরে নিয়ে গিয়ে ইনচার্জের সাথে দেখা করালেন। দুই পরিবারই কান্নায় ভেঙে পড়ল, কিন্তু তাদের মনের এক কোণে তখনও আশা ছিল। যতক্ষণ না লাশ দেখা যাচ্ছে ততক্ষণ গল্প শেষ হয় না। ইনচার্জ তাদের আশ্বাস দিলেন যে উদ্ধারকারী দল আপ্রাণ চেষ্টা করছে। পরিবার দুটি বেরিয়ে যাওয়ার পর ইনচার্জ জানতে পারলেন যে প্রথমবার টহল দেওয়ার সময় হেলিকপ্টার টিম দূরে একটি মেয়েকে হাত নাড়াতে দেখেছিল। এটি শোনার সাথে সাথেই ইনচার্জের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি 1 সেকেন্ড সময় নষ্ট না করে নির্দেশ দিলেন, এখনই হেলিকপ্টার পাঠাও এবং ওই এলাকাতেই খোঁজো। এদিকে জঙ্গলে লারিসা ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে একটি গাছের ডালে আটকে থাকা একটি ব্যাগ দেখতে পেল। ব্যাগটি নামিয়ে পরিষ্কার করতেই তার বুক ধক করে উঠল। এটি ছিল ভ্লদিয়ার ব্যাগ। ব্যাগের ভেতরে ছিল লারিসার নিজের একটি ছবি, যা ভ্লদিয়ার সব সময় নিজের কাছে রাখত। ছবিটি দেখে তার দু চোখ জলে ভরে এলো। তাদের হাসি, ছোটখাটো ঝগড়া, স্বপ্ন সবকিছু এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। কিন্তু সেই দুর্ঘটনা একদিনেই সব তছনছ করে দিয়েছিল। সেই ছবিটিকে বুকে জড়িয়ে কিছুক্ষণ বসে থাকল, তারপর গভীর শ্বাস নিয়ে ব্যাগটি কাঁধে তুলে আবার হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর একটি গভীর খাদের কাছে পৌঁছতেই লারিসার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে নিচে ভ্লদিয়াকে দেখতে পেল। সেই মুহূর্তে সে নিজের ব্যথা, ক্লান্তি সব ভুলে গেল। নিজের জখম পায়ের তোয়াক্কা না করে সে সরাসরি সেই গর্তে ঝাঁপিয়ে পড়ল। সে টলমলো পায়ে ভ্লদিয়ার দিকে দৌড়ে গেল তাকে জড়িয়ে ধরতে। কিন্তু তখনই ওপর থেকে একটি হেলিকপ্টারের প্রচণ্ড শব্দে তার ঘোর কাটল। সে যখন পুরো সত্যটা দেখল, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে কোনো জীবিত মানুষ ছিল না, ছিল কেবল ভ্লদিয়ার নিথর নির্প্রাণ দেহ। লারিসা চিৎকার করে কেঁদে উঠল। তাকে বারবার ডাকল, কিন্তু বিনিময়ে ছিল শুধুই নিস্তব্ধতা। কান্নার পর লারিসা নিজেকে সামলে নিল। সে ভাবল, ভ্লদিয়া যদি স্বর্গে থাকে তাহলে সেও চাইবে লারিসা যেন বেঁচে থাকে। সে শেষবারের মতো ভ্লদিয়ার কপাল ছুঁল এবং খাদের পিছলি দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা শুরু করল। বৃষ্টি হচ্ছিল, কাদা আর পিছলি দেওয়াল বেয়ে ওঠা ছিল প্রায় অসম্ভব। লারিসা বারবার ওপরে ওঠার চেষ্টা করছিল আর পিছলে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সে হার মানল না। অন্যদিকে উদ্ধারকারী দলের একজন সদস্য লারিসার ছোড়া প্রথম সিগন্যালগুলির অবশিষ্টাংশ খুঁজে পেল। তারা লারিসার নাম ধরে চিৎকার করতে শুরু করল। লারিসাও শেষ পর্যন্ত সেই পিছলি দেওয়াল বেয়ে ওপরে উঠতে সফল হল। কাঁপতে কাঁপতে সে তার সিগন্যাল গানটি বের করল এবং শেষ গুলিটি আকাশের দিকে ছুড়ে দিল। সেই লাল আলোটি দেখতে পেলেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে গেল। টানা 3 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর লারিসাকে অবশেষে উদ্ধার করা হলো। আপনারা হয়তো ভাবছেন 5000 মিটার উচ্চতা থেকে প্লেন ক্র্যাশ করার পর কারো বেঁচে থাকা অসম্ভব, কিন্তু এটি একটি সত্য ঘটনা। 1981 সালের 24শে অগস্ট প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি যাত্রীবাহী বিমান একটি সামরিক যুদ্ধ বিমানের সাথে ধাক্কা খেয়ে মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছিল। কয়েক ডজন মানুষ মারা গেলেও একমাত্র জীবিত বেঁচেছিলেন এই মেয়েটি, লারিসা সাবিৎস্কায়া। সেনাবাহিনীর ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল বলে বহু বছর এই সত্যটি গোপন রাখা হয়েছিল। অনেক বছর পর যখন সত্য সামনে আসে, তখন সরকার তাকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেয়। লারিসা পরে বিবাহ করেন, তার সন্তান হয়, কিন্তু আজও কেউ সেই দুর্ঘটনার কথা জিজ্ঞেস করলে তার চোখ ভিজে যায়। তার প্রথম ভালোবাসা ভ্লদিয়া আজও তার স্মৃতিতে উজ্জ্বল। লারিসার এই জীবনযুদ্ধ আমাদের শেখায়, জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে দুটিই পথ থাকে, হয় হার মেনে নেওয়া, নয়তো লারিসার মতো শেষ পর্যন্ত লড়াই করে ফিরে আসা। গল্পটি ভালো লাগলে জানাবেন।